নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজ তো আমাদের ইন্ডিয়ান মার্কেট পুরোপুরিভাবে বন্ধ রয়েছে, তবে আমেরিকার যে মার্কেট সেটা ওপেন রয়েছে। তো চলুন দেখে নিই আমেরিকান মার্কেট কিরকম পারফরমেন্স দেখাচ্ছে। তো যদি দেখেন ডাও জোন্স যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এখন 0.16% নিচে ট্রেড করছে, তো সামান্য নেগেটিভই রয়েছে। এবং যদি নাসডাক কম্পোসাইটের কথা বলি তো এটা একদম বর্ডারে ট্রেড করছে বলতে পারেন, শুধুমাত্র লাল নিশানটাই রয়েছে। আর এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো কিরকম পারফর্ম করছে, ইনফোসিসের এডিআর এটা 0.03% উপরে, তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 1.21% উপরে রয়েছে, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1.68% উপরে রয়েছে, উইপ্রোর এডিআর এটা 1.30% উপরে, যাত্রা অনলাইন এটা 3.29% ডাউন। এবং যদি ডক্টর রেড্ডি ল্যাবের কথা বলি তো এটা 1.29% উপরে রয়েছে। তো এই ইউএসএ মার্কেটের বেশিরভাগ এডিআরই কিন্তু পজিটিভে ট্রেড করছে। আর এরপরে যদি কথা বলি তো এই মুহুর্ত ট্রেডিং এর দিনে অনেকেই কিন্তু এটা আশা করেছিল যে নিফটি হয়তো 26,000 এই লেভেলটাকে ভেঙে উপরে উঠতে পারে, কিন্তু এই মুহুর্ত ট্রেডিং এ সেরকমটা তো হয়নি। কিন্তু খুব শীঘ্রই এই যে নিফটি সেটা কিন্তু 26,000 এই লেভেলটাকে ভেঙে উপরে উঠতে পারে। এবং যা যা নিউজ সামনে আসছে এতে কিন্তু আগামীকালই এই নিফটি এটা 26,000 এই লেভেলটাকে ভেঙে একটা ভালো জাম্প দেখাতে পারে। তো কি খবর সামনে আসছে, যদি দেখেন ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল নিয়ে বিরাট বড় পজিটিভ খবর কিন্তু সামনে আসছে। আর এটাকে খবর বলছি যদিও এটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। তো প্রথমেই যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ফোন কলে এই দীপাবলির জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং এটাও ক্লেম করা হচ্ছে, দেখতে পাচ্ছেন দে ডিসকাসড ট্রেড এন্ড রাশিয়ান অয়েল, মানে ট্রেড ডিলের ব্যাপারে আলোচনা করা হচ্ছে এবং ইন্ডিয়া যাতে রাশিয়ার তরফ থেকে এই ক্রুড অয়েল না কেনে সেই ব্যাপারেও আলোচনা করা হয়েছে। এমনকি দেখতে পাচ্ছেন এই হোয়াইট হাউসেও ছোটভাবে এই যে দিওয়ালি এটা কিন্তু সেলিব্রেট করা হয়েছে। তো মিন্টের তরফ থেকে এরকম একটা রিপোর্ট সামনে আসছে, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নিয়ার্স ডিল টু স্ল্যাশ ইউএস ট্যারিফ অন ইন্ডিয়ান ইম্পোর্ট টু 15 to 16%। আবারও বলছি এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে যে আমেরিকা ভারতের উপর এই যে ট্যারিফ সেটা কমিয়ে 15 থেকে 16% করতে পারে। তো আগে ইন্ডিয়ার উপর কত পার্সেন্ট ট্যারিফ ছিল, তো এই যে নর্মাল ট্যারিফ এবং তার সঙ্গে সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ এগুলো নিয়ে টোটাল ট্যারিফ ছিল 50%, তো সেটা কমে 15 থেকে 16% আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে তিনজন ব্যক্তি যারা এই ট্রেড ডিলের ভেতরের ব্যাপারটা জানেন তারাই কিন্তু এই ব্যাপারে মিন্টকে জানিয়েছে। তো মিন্ট সেটাই রিপোর্টের মাধ্যমে সামনে রেখেছে। তো যেখানে এনার্জি এবং এগ্রিকালচার এই দুটো ব্যাপারকে প্রাধান্য দেওয়া হবে। তবে যদি দেখেন ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কমার্স এবং তার সঙ্গে সঙ্গে এই যে হোয়াইট হাউস তারা কিন্তু এই ব্যাপারে এই রিউটার্স যে রিকোয়েস্ট করেছিল কমেন্ট করার জন্য এই ব্যাপারে রেসপন্ড করেনি। তো এটা একটা ডেভেলপিং ম্যাটার, সেই কারণের জন্যই কিন্তু এটা ডিসক্লোজ করা হয়নি অফিসিয়াল লেভেলে। তো কিছুদিন আগে এই খবর শুনতে পাচ্ছিলেন যে ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রমিস করেছে যে রাশিয়ার তরফ থেকে এই ক্রুড অয়েলের যে ইম্পোর্ট সেটা আস্তে আস্তে কমাবে এবং তারপরেই কিন্তু এরকম পজিটিভ রিপোর্ট সামনে আসছে। এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়া আমেরিকাকে আমাদের ভারতে এই এগ্রিকালচার সেক্টরে কিছু পারমিশন দিতে পারে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া মে ইম্পোর্ট ইউএস কর্ন ফর ইথানল প্রোডাকশন অ্যাজ টেটটক অ্যাডভান্স, মানে এই যে টেটটক এটা যেহেতু অ্যাডভান্স পর্যায়ে এগিয়ে চলেছে সেই কারণে কিন্তু ইন্ডিয়া এই ইউএস এর তরফ থেকে এই যে কর্ন সেটা কিনতে পারে। তো কিসের জন্য কিনবে, দেখতে পাচ্ছেন ইথানল প্রোডাকশনের জন্য। তো ইথানল শুধুমাত্র আখ থেকেই তৈরি হয় না, আরো অনেক জিনিস থেকে তৈরি হয়, যেমন রাইস থেকে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে কর্ন এই জিনিসটা থেকেও তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এই আমেরিকার থেকে এই যে সোয়াবিন এটাও কিনতে পারে। তবে জিন মডিফাইড কোনো প্রোডাক্ট ইন্ডিয়া কিন্তু আমেরিকার থেকে কিনবে না। তো যদি ইন্ডিয়ার উপর ট্যারিফ এই 50% থেকে কমে এই 15 থেকে 16% নেমে আসে সেটা কিন্তু ইন্ডিয়ার উপর একটা বিরাট পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো যদি বর্তমানে ট্যারিফ লিস্ট দেখেন দেখতে পাচ্ছেন এই ব্রাজিলের উপর 50% ট্যারিফ রয়েছে, ইন্ডিয়ার উপর 50%, এবং বাকি যে দেশগুলো রয়েছে তাদের উপর ট্যারিফ কিন্তু অনেকটাই কম। দেখতে পাচ্ছেন মায়ানমার 40%, তারপরে লাওস 40%, তারপরে বাংলাদেশ এদের উপর দেখতে পাচ্ছেন 20% রয়েছে এবং পাকিস্তান এদের উপর 19% রয়েছে। তো ভারতের উপর এই ট্যারিফ কমে যদি 15 থেকে 16% হয় তাহলে কি হবে, কম্পিটিশনের দিক থেকে অন্যান্য যে দেশগুলো তারা কিন্তু ভারতের থেকে পিছিয়ে পড়বে, তো যেটা ভারতের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে। তো ধরুন যদি এই ট্যারিফ 15 থেকে 16% নেমে এলো তখন কি হবে, অন্যান্য দেশগুলো যেই প্রোডাক্টটা আমেরিকাতে রপ্তানি করছে সেই একই প্রোডাক্টটা ইন্ডিয়া তাদের থেকে কম আমেরিকাতে রপ্তানি করতে পারবে। তো এর ফলে ইন্ডিয়ার যে প্রোডাক্টের বিক্রি সেটা বাড়বে। তো যদি দেখেন এই বাংলাদেশ থেকে একটা হিউজ পরিমাণে টেক্সটাইল এই আমেরিকাতে যায়, যদি এই ট্যারিফ কমে 15 থেকে 16% চলে আসে তাহলে কিন্তু টেক্সটাইল সেক্টরের জন্য এটা একটা বিরাট পজিটিভ ব্যাপার হবে। তো এর ফলে শুধুমাত্র এই টেক্সটাইল সেক্টর নয় আরো অনেক সেক্টরই লাভ পাবে, তবে সব থেকে প্রথমে এগিয়ে থাকবে টেক্সটাইল সেক্টর। যদি টেক্সটাইল সেক্টরের কথাই বলি তো একটা ভালো পরিমাণে টেক্সটাইল ইন্ডিয়া কিন্তু আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে। তো এর আগে এই আমেরিকা যখন ইন্ডিয়ার উপর এই 50% ট্যারিফ
ট্যারিফ বসিয়েছিল তখন কিন্তু এটাই মনে করা হচ্ছিল ভারতের এই যে টেক্সটাইল এক্সপোর্ট সেটা 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। এবং দেখতে পাচ্ছেন এই যে আমেরিকা, এরা কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় টেক্সটাইল এক্সপোর্ট মার্কেট, এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন তাহলে এটা 28 থেকে 33% রয়েছে। তো 50% ট্যারিফের ফলে এই যে টেক্সটাইল সেক্টর এটা একটা বড় ধাক্কা খেয়েছিল। তো এই ট্যারিফ কমে যদি 15 থেকে 16% চলে আসে তাহলে কিন্তু এটা টেক্সটাইল কোম্পানিগুলোর জন্য সব থেকে বেশি পজিটিভ ব্যাপার হবে। তো এই সেক্টরে অনেক কোম্পানি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ওয়েলস্পুন লিভিং রয়েছে, বর্ধমান টেক্সটাইল রয়েছে, তারপরে কেপিআর মিলস রয়েছে, এটাও তো ভালো কোম্পানি, তারপরে বম্বে ডাইং, এই কোম্পানিগুলো রয়েছে। তো এই খবরের কারণে এই কোম্পানিগুলোকে ফোকাসে রাখতে পারেন। এবং তারপরে যদি কথা বলি সিফুড সেক্টর, তো এই ট্যারিফ কমে গেলে সিফুড সেক্টরও ভালো সুবিধা পাবে। তো যদি দেখেন এর আগে আমেরিকা যত পরিমাণে এই শ্রিম্প ইম্পোর্ট করতো তার 35% ইন্ডিয়া থেকেই যেত, আর এই 50% ট্যারিফের ফলে সিফুড সেক্টরের উপরেও একটা ভালো আঘাত এসেছিল। তো এই ট্যারিফ কমে গেলে এই সিফুড সেক্টরে কাজ করা কোম্পানিগুলো যেমন দেখতে পাচ্ছেন এই অ্যাপেক্স ফ্রোজেন রয়েছে, তারপর জিল অ্যাকোয়া রয়েছে, এবং আরো অনেক কোম্পানি রয়েছে, এইগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে কারণ এদের যে বিজনেস সেটা আরো বেড়ে যাবে। তো বর্তমানে এই 50% ট্যারিফের ফলে এই যে বিজনেস সেটা কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছে, কারণ অন্যান্য দেশগুলোর সঙ্গে কম্পিটিশনে পেরে উঠছে না। তো এই ট্যারিফ কমে গেলে এই কোম্পানিগুলোর জন্য ভালো হবে। এবং তারপরে যদি কথা বলি যে সমস্ত কোম্পানিগুলো এই অটো কম্পোনেন্ট সেক্টরে কাজ করে থাকে বা অটো কোম্পানিগুলো, তাদেরও লাভ বাড়বে, কারণ এই 50% ট্যারিফের ফলে এই অটো কম্পোনেন্ট সেক্টরের উপরেও বড় আঘাত এসেছিল। তো এই ক্ষেত্রে আপনি চাইলে অনেক কোম্পানি রয়েছে, এই এন্ডিউরেন্স টেকনোলজি, তারপর গ্যাব্রিয়েল ইন্ডিয়া, টিভিএস মোটর রয়েছে, তারপরে এমসুমি রয়েছে, মানে যে সমস্ত কোম্পানিগুলো এই ইউএসএ তে এই অটো কম্পোনেন্টস সেল করে থাকে সেইগুলোকে নজরে রাখতে পারেন। এই কোম্পানিগুলোর জন্য কিন্তু পজিটিভ ব্যাপার হবে। আর এরপরে আপনাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে ট্যারিফ কমা রিপোর্টে আইটি কোম্পানিগুলোর উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা। দেখুন সেভাবে তো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না, কারণ এই কোম্পানিগুলো কি করে থাকে, এরা কিন্তু কোনো গুডস সাপ্লাই করে না, এরা কি সাপ্লাই করে, এরা কিন্তু সার্ভিস সাপ্লাই করে থাকে। আর এই যে ট্যারিফ সেটা কিন্তু গুডস এর উপরে প্রযোজ্য হবে। যদি হয় তো আইটি কোম্পানিগুলোর উপর ডাইরেক্ট কোনো পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে না। তো মার্কেট যদি ভালো পারফর্ম করে এই আইটি কোম্পানিগুলো হয়তো তাদের সঙ্গে উপরে উঠবে। তো কেন বলছি আগামীকাল এই নিফটি ফিফটি এটা 26,000 এই লেভেলটাকে টপকে উপরে উঠতে পারে, কারণ যদি গিফট নিফটির পারফরমেন্স দেখেন, দেখতে পাচ্ছেন এই গিফট নিফটি এটা কিন্তু 26,308 এর উপরে উঠে গিয়েছে। তো এখানে তো পার্সেন্টেজ ওয়াইজ ঠিকঠাক বুঝতে পারবেন না, চলুন একটা চার্টে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে গিফট নিফটি এর আগে কিন্তু এই 26,000 বা তার কিছুটা নিচেই বন্ধ হয়েছিল। তো সেইখান থেকে যদি দেখেন একটা শার্প র্যালি এসেছে, দেখতে পাচ্ছেন এই 25,850 এই জায়গা থেকে গিফট নিফটি কিন্তু প্রায় 300-350 পয়েন্টের বেশি র্যালি দিয়েছে, এই 26,329 এর উপরে উঠে গেছে। তো এই গিফট নিফটি এটা নিফটির যে ওপেনিং সেটাকে কিন্তু নির্দেশ করে, মানে আগামীকাল এই নিফটিতে একটা বড় র্যালি কিন্তু আসতে পারে। এবং যদি নিফটির অল টাইম হাইয়ের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই 27 সেপ্টেম্বর 2024 এই নিফটি অল টাইম হাই লাগিয়েছিল এই 26,277.35। তো যদি দেখেন সেই জায়গা থেকে এই যে নিফটি ফিফটি সেটা কিন্তু খুব বেশি দূরে নেই। তো হতে পারে আগামীকালই এই নিফটি ফিফটি এটা অল টাইম হাই লাগিয়ে দিল, বা হয়তো অদূর ভবিষ্যতে এই নিফটি ফিফটি সেটা কিন্তু এই 26,277.35 এই লেভেলটাকে ভেঙে উপরে উঠবেই। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস মার্কেটকে সাপোর্ট করবে। প্রথমত যদি দেখেন এই গোল্ড এর প্রাইসে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 4.5% কাছাকাছি ডাউনফল দেখা গেছে, এবং সিলভারের যে প্রাইস সেটাও পড়েছে। তো দেখতে পাচ্ছেন 12 বছরের মধ্যে এই প্রথম গোল্ডের রেটে কিন্তু এত বড় পতন দেখা গেছে। তো এটা ইউএসএ প্রাইস অনুযায়ী দেখা যাচ্ছে। তো এই গোল্ড এবং সিলভারের ক্র্যাশ মানে কি, মানে এইখান থেকে তো টাকা বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো অন্য কোনো অ্যাসেট ক্লাস যেমন এই স্টক মার্কেট এইখানে কিন্তু লাগতে পারে। আর এই গোল্ড এর ভবিষ্যৎ কি, তো যদি দেখেন গোল্ড যেটাই আমেরিকান মার্কেটে এই $4,029 ট্রেড করছে। তো অনেক অ্যানালিস্ট এটাই মনে করছে যে 4,000-এর কাছাকাছি নেমে আসতে পারে, কিন্তু তারপরে এক বছরে 4,500 পর্যন্ত যেতে পারে। মানে এর পরে এই যে গোল্ডে বড় মুভমেন্টের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তো যেহেতু গোল্ড এবং সিলভার এই জায়গাগুলোতে বড় মুভমেন্টের সম্ভাবনা কম, সেইখান থেকে কিন্তু ইনভেস্টরদের ফোকাস এই ইন্ডিয়ান মার্কেটের প্রতি শিফট হতে পারে। তবে এই গোল্ডের প্রাইস যেহেতু পড়ছে সেই কারণে গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর উপর নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। তো এই ক্ষেত্রে কিছু বড় বড় কোম্পানি রয়েছে, যেমন মুথুট ফাইন্যান্স, এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। তারপরে মনোপুরম ফাইন্যান্স, এতেও কিছুটা ডাউনফল আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আইআইএফএল ফাইন্যান্স, এতেও কিন্তু কিছুটা ডাউনফল আসার সম্ভাবনা রয়েছে। আর এরপরে কিছু কোম্পানির জন্য কিছু খবর আসছে, তো চলুন সেইগুলো কভার করে নিই। তো প্রথমে যদি কথা বলি টাটা মোটরস, এই কোম্পানির জন্য কি খবর আসছে, তো এটা তো শুনেছেন ইউরোপে এই সাইবার অ্যাটাকের কারণে জেএলআর এর যে সম্পূর্ণ কাজ সেটা কিন্তু আংশিকভাবে বন্ধ রয়েছে। তো জেএলআর আজকে তাদের তরফ থেকে বক্তৃতা দিয়েছে যে জানুয়ারি 2026 থেকে তাদের এই যে কাজ সেটা কিন্তু পুরোদমে শুরু হয়ে যাবে। আর এরপরে একটি কোম্পানি এই সাদলোখার সিনার্জিস
ইএনসি গ্লোবাল লিমিটেড। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, অর্ডার রিলেটেড কিছু খবর সামনে আসছে। তো যদি দেখেন এই কোম্পানিটা এই রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এদের তরফ থেকে অর্ডার পেয়েছে কিসের জন্য, দেখতে পাচ্ছেন প্রডিউসিং ক্যাম্পাকোলা বেভারেজ। তো এই ক্যাম্পাকোলা এই যে বেভারেজ রয়েছে এটা তৈরির জন্য অর্ডার পেয়েছে। তো এই অর্ডারের মূল্য কত দেখতে পাচ্ছেন, এই যে টোটাল অর্ডার ভ্যালু সেটা 41.8 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত রয়েছে, মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 1219 কোটি টাকা। তো এই মার্কেট ক্যাপের সামনে এই যে অর্ডারটা সেটা কিন্তু একটা ভালোই অর্ডার। এর পরের কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো এই মার্কেট ছুটি থাকাকালীন এই ভারত ইলেকট্রনিক্স এর জন্য পজিটিভ খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্স পিএসইউ ভারত ইলেকট্রনিক্স এই কোম্পানিটা এই 633 কোটি টাকা মূল্যের একটি অর্ডার পেয়েছে। কাদের থেকে পেয়েছে, এই কোচিন সিপিআর এদের তরফ থেকে পেয়েছে। এবং ব্রোকাররা এই স্টকটার প্রতি একটা ভালো টার্গেট প্রাইসও দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই 500 টার্গেট প্রাইস দিয়েছে। তো বর্তমানে দাম চলছে এই 417 এর কাছাকাছি। তো এই জায়গা থেকে অনেক অ্যানালিস্ট মনে করছে স্টকটা কিন্তু 500 পর্যন্ত যেতে পারে। আর এরপরে গ্লোবাল কিছু নিউজ সামনে আসছে, যেমন রাশিয়া এবং ইউক্রেনের খবর। তো প্রথমে যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এদের মধ্যে যে মিটিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ট্রাম্প কি বলেছে, ট্রাম্প সেজ হি ডিড নট ওয়ান্ট ওয়েস্টেড মিটিং। তো এই মিটিং ক্যান্সেল হওয়ার পরেই যদি দেখেন এই রাশিয়া এই ইউক্রেনের ওপর এই ম্যাসিভ ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছে, মানে বড় ধরনের ড্রোন এবং মিসাইল অ্যাটাক কিন্তু করা হয়েছে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি এটাও কিন্তু ভারতীয় মার্কেট ক্যাপটা ভালো পরিমাণে সাপোর্ট দিতে পারে। যদি দেখেন এই ইন্ডিয়ান রুপি এটাও কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ডাউন হয়েছে। তো এই 88 কাছ থেকে প্রায় কিন্তু 0.32% পড়েছে। তো এর মানে কি, এর মানে হচ্ছে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু শক্তিশালী হয়েছে। তো এই ইন্ডিয়ান রুপি এটা যত শক্তিশালী হবে ভারতীয় মার্কেটে এফআইআই দের যে ইনফ্লো সেটা কিন্তু তত বাড়বে। আর ক্রুড অয়েল কি বলছে, তো দেখতে পাচ্ছেন এই ওয়ার রিলেটেড খবর সামনে আসছে। এই রাশিয়া ইউক্রেনের উপর অ্যাটাক করেছে এবং তারপরে এই ক্রুড অয়েলে কিছুটা জাম দেখা গেছে। তো ডব্লিউটিআই ক্রুড এটা 2.45% বাড়া রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 2.19% বাড়া রয়েছে। তো এতে চিন্তার কোনো ব্যাপার নেই, এই ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড এগুলো কিন্তু একদম লো লেভেলের কাছে ট্রেড করছে। আর যদি বিটকয়েনের কথা বলি, তো একটা বিটকয়েন এই মুহূর্তে $1,08,275 চলছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট আরো একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্সে একটা ভালোই পতন এসেছে, 0.35% এই মুহূর্তে ডাউন হয়েছে। আর নাসডাক কম্পোজাইট কি বলছে, তো নাসডাক কম্পোজাইটে এই যে পতন সেটা দাঁড়িয়েছে 0.66%। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।